হাই এভরিওয়ান, আজকে আমরা পার্ট 5 সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ এইটা থেকে শুরু করব এবং এর যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে এগুলো সহকারে আমরা সমাধান করে দিব। তো গত ক্লাসে আমরা পার্ট 4 পর্যন্ত দেখেছিলাম, তো এখন আমরা ক্লাসটি শুরু করি। তো এই যে রিডিংগুলো আছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে নেবে। আমি এগুলো পড়তে চাইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এর যে কাজগুলো দেওয়া আছে আমরা এই কাজগুলোর সমাধান দেখব। তো দেখো এখানে একটা দলগত কাজ দেওয়া আছে। সরকারের আরও অনেক কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ দেখা যায়। তোমার এলাকায় এরকম কার্যাবলীর একটি তালিকা তোমার বন্ধুদের নিয়ে তৈরি করো। মানে সরকারের যে তথ্য প্রযুক্তির যে প্রয়োগগুলো আছে তোমার এলাকার মধ্যে এরকম কি কি আছে, তো এইগুলোর একটা তালিকা তৈরি করার জন্য বলছে। তো এই পার্ট থেকে আমরা কি শিখলাম, মানে পার্ট 5 থেকে খুদে বার্তা, ই পর্চা, ই পুঁজি, জয়েন্ট স্টক কোম্পানি, এই নতুন শব্দগুলোর সাথে পরিচিত হলাম এবং এগুলো সম্পর্কে জানলাম। তোমরা অবশ্যই কিন্তু ভালোভাবে পড়তে হবে, নাহলে কিন্তু তোমরা এমসিকিউ এবং প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে না। তো আমরা এখন এটার অ্যান্সারটা দেখে নিই। পৃষ্ঠা 14 দলগত কাজের সমাধান। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আমার এলাকার কিছু সরকারের আইসিটি কার্যাবলীর তালিকা নিচে দেওয়া হলো। যেমন এখানে দেখো তালিকার মাধ্যমে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। ই গভর্নেন্স, ডিজিটাল বাংলাদেশ উদ্যোগ, মোবাইল ব্যাংকিং সেবা, ই ফাইলিং সিস্টেম, ওয়েব পোর্টালস, তারপর কি নির্বাচন ব্যবস্থা, শিক্ষা খাতে আইসিটি ব্যবহার, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, আইনি কার্যক্রম ডিজিটালি পরিচালনা। তো এগুলোর কিন্তু পয়েন্টগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। যেমন দেখো ই গভর্নেন্স, সরকারি পরিষেবাগুলো অনলাইনে প্রদান করা, যেমন জন্ম সনদ, মৃত্যু সনদ, ভোটার আইডি ইত্যাদি। সরকারি সেবা গ্রহণে ঘর থেকে বসেই আবেদন করা এবং তারা দ্রুত প্রক্রিয়া করা। ডিজিটাল বাংলাদেশ উদ্যোগ, দেশে ইন্টারনেটের সুবিধা বৃদ্ধি করা এবং জনগণের কাছে ডিজিটাল শিক্ষা পৌঁছানো। বিভিন্ন সেক্টরে আইসিটি ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা ডিজিটালভাবে কার্যকর করা। তো এগুলো কিন্তু সবগুলোরই পয়েন্ট দেওয়া আছে। তারপর দেখো সরকারি সহায়তা বা ভাতা প্রদান মুঠোফোনের মাধ্যমে, অনলাইন বা মোবাইল অ্যাপসের মাধ্যমে সরকারি অর্থনৈতিক সহায়তা কার্যক্রম পরিচালনা। তারপর অফিসিয়াল কার্যক্রম এবং ডকুমেন্ট জমা দেওয়া ইলেকট্রনিক পদ্ধতিতে, সরকারি ফাইল ও ডকুমেন্ট ডিজিটাল সংরক্ষণ ও সহজে প্রক্রিয়া করা। তো এই যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলো আমার এলাকায় কি এগুলো আমি দেখতে পেয়েছি। তো তোমরা অবশ্যই তোমাদের এলাকায় যেগুলো দেখতে পাইছো যে কর্মকাণ্ডগুলো, তো এইগুলো তোমরা দিয়ে দিবে। তারপর দেখো পার্ট 6 চিকিৎসা। তো চিকিৎসা সম্পর্কে এই যে পার্ট 6 এটার মধ্যে আলোচনা করা হয়েছে। তোমরা অবশ্যই রিডিংগুলো ভালোভাবে পড়ে নেবে। এখানে দেখো দুইটা ছবি দেওয়া আছে। চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি পুরোপুরি তথ্য প্রযুক্তি নির্ভর। তারপর দেখো 2 নম্বর যে চিত্রটা, নিউরো সার্জারির জন্য প্রস্তুত একটি আধুনিক টেলিমেডিসিন কেন্দ্র। তো এই রিডিংগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে নেবে। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, পজিট্রন এমিশন টোমোগ্রাফি যন্ত্র তথ্য প্রযুক্তি ব্যবহার করে রোগীর শরীরের ভেতরে ত্রিমাত্রিক ছবি তৈরি করতে পারে। তোমরা অবশ্যই এগুলো রিডিংগুলো ভালোভাবে পড়ে নেবে। তারপর এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, মানুষের মস্তিষ্কের ভেতর কোন অংশ উজ্জীবিত, সিটি স্ক্যান প্রযুক্তির মাধ্যমে এখন বাইরে থেকে সেটা বলে দেওয়া সম্ভব। এটা হলো ব্রেনের একটা সিটি স্ক্যানের ছবি। তারপর দেখো একটা দলগত কাজ দেওয়া আছে। এখানে চিকিৎসার কাজে ব্যবহার করা হয় এরকম নানা ধরনের যন্ত্রপাতির একটা তালিকা তৈরি করো এবং তথ্য প্রযুক্তির সাহায্যে কোনগুলো কাজ করে সেগুলো চিহ্নিত করো। মানে চিকিৎসার কাজে ব্যবহার করা হয় এরকম নানা ধরনের যন্ত্রপাতির প্রথমে একটা তালিকা তৈরি করতে হবে এবং তারপর এই যন্ত্রপাতিগুলো থেকে কোনগুলো তথ্য প্রযুক্তির সাহায্যে ব্যবহার করা হয় সেগুলো চিহ্নিত করার জন্য বলছে। তো আমরা অবশ্যই এটার অ্যান্সারটা দেখব। তো এটা থেকে নতুন কি শিখলাম, পার্ট 6 থেকে ডাটাবেস, টেলিমেডিসিন এবং জিনোম, এই নতুন শব্দগুলোর সাথে পরিচিত হলাম এবং এইগুলো সম্পর্কে আমরা জানলাম। ডাটাবেস, টেলিমেডিসিন এবং জিনোম সম্পর্কে জানলাম। তো তোমরা অবশ্যই কিন্তু রিডিংগুলো ভালোভাবে পড়তে হবে। তোমরা যদি রিডিংগুলো ভালোভাবে পড়ো তাহলে কিন্তু অবশ্যই এই সম্পর্কে জানতে পারবে। তো আমরা এখন এটা অ্যান্সারটা দেখে নিই। দেখো পৃষ্ঠা 16 দলগত কাজের সমাধান, চিকিৎসার কাজে ব্যবহৃত যন্ত্রপাতির তালিকা। তো আমরা প্রথম যন্ত্রপাতিগুলোর একটা তালিকা তৈরি করলাম। এক্স-রে মেশিন, সিটি স্ক্যানার, এমআরআই মেশিন, আল্ট্রাসাউন্ড মেশিন, ইসিজি মেশিন, ডায়ালাইসিস মেশিন, তারপর ভেন্টিলেটর, লেজার সার্জারি মেশিন, রোবোটিক সার্জারি সিস্টেম, টেলিমেডিসিন সরঞ্জাম, আরও কিন্তু আছে। জাস্ট আমি কয়েকটা তালিকা দিলাম তোমাদের। তো এগুলোর সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। শরীরের ভেতরে হাড় ও অঙ্গপ্রত্যঙ্গের ছবি তোলার জন্য কি এক্স-রে মেশিনের ব্যবহার করা হয়। তা সিটি স্ক্যানার ব্যবহার করা হয় শরীরের ত্রিমাত্রিক ছবি তৈরি করে যা রোগ নির্ণয়ে সাহায্য করে, তার জন্য সিটি স্ক্যানের ব্যবহার করা হয়। এমআরআই মেশিনের ব্যবহার কেন করা হয়, শরীরের ভেতরে অঙ্গপ্রত্যঙ্গের বিস্তারিত ছবি তৈরি করার জন্য। তো সেই ছবিগুলো দেখে ডাক্তার কী করে, রোগ নির্ণয় করতে ডাক্তারের অনেক সুবিধা হয়। তো তোমরা অবশ্যই জাস্ট এই পয়েন্টগুলো দিলেই তোমাদের চলবে। আমি তোমাদের এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো যে এই মেশিনগুলোর কাজ কী। তো আমাদের কি বলছিল, যন্ত্রপাতিগুলোর একটা তালিকা তৈরি করার জন্য এবং ওই যন্ত্রপাতিগুলোর মধ্যে কোনগুলো তথ্য প্রযুক্তির সাহায্যে কাজ করে এমন যন্ত্রপাতির একটা তালিকা তৈরি করা। তো দেখো এখানে এক্সরে মেশিনও কি ডিজিটাল এক্সরে মেশিন, যেটা এটা তথ্য প্রযুক্তির সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়। সিটি স্ক্যানার, এমআরআই মেশিন, আল্ট্রাসাউন্ড মেশিন, এটাও ডিজিটাল আল্ট্রাসাউন্ড, যেটা আর কি এটা তোমাদের তথ্য প্রযুক্তির সাহায্যে নিয়ন্ত্রণ করা হয় বা ব্যবহার করা হয়। ইসিজি মেশিন, ডায়ালাইসিস মেশিন, ভেন্টিলেটর, তারপর লেজার সার্জারি মেশিন, রোবোটিক সার্জারি সিস্টেম, টেলিমেডিসিন সরঞ্জাম, এগুলো কি তথ্য প্রযুক্তির সাহায্যে এগুলা কাজ করে বা এগুলোর ব্যবহার করা হয়।
আচ্ছা, তারপরে দেখো পার্ট 7 গবেষণা। তো অবশ্যই রিডিংগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে। তো এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করার পর সবসময়ই তার তথ্য কম্পিউটার দিয়ে প্রক্রিয়া করতে হয়। তো এখানে তার একটা ছবি দেওয়া আছে, তোমরা অবশ্যই রিডিংগুলো ভালোভাবে পড়ে নিবে। রিডিংগুলো পড়লে তোমরা সহজেই অধ্যায়টা সম্পর্কে ধারণা নিতে পারবে। তারপর দেখো এটা একটা দলগত কাজ দেওয়া আছে, তোমার নখের সমান 10টি কম্পিউটার তোমাকে দেওয়া হলে তুমি সেগুলো কী কাজে লাগাবে লেখো। তো আমরা এখন এটার অ্যান্সারটা দেখে নিই। পৃষ্ঠা 18 দলগত কাজের সমাধান। আমার নখের সমান 10টি কম্পিউটার পেলে আমি সেগুলোকে বিভিন্ন কাজে লাগাবো। নিচে কয়েকটি সম্ভাব্য ব্যবহার উল্লেখ করা হলো। শিক্ষা কাজে ব্যবহার করা যাবে, গবেষণা কাজে, স্বাস্থ্য, বিনোদন, যোগাযোগ, তারপর কি এবং অন্যান্য বিভিন্ন কাজও কি এটার ব্যবহার করা যাবে। তো আমি এখানে আমার মতো করে দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো করে দিতে পারো। তো শিক্ষা যে ক্ষেত্রটা ওইটার ক্ষেত্রে কী কী কাজে ব্যবহার করা যায়, প্রতিটি কম্পিউটার বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ ও সফটওয়্যার ইনস্টল করে সহপাঠীদের সাথে শেয়ার করব। কম্পিউটারের মাধ্যমে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে নতুন বিষয় শিখব। বিভিন্ন শিক্ষামূলক গেম তৈরি করে বন্ধুদের সাথে শেয়ার করব। তো বিভিন্ন এখানে দেখো সবগুলো পয়েন্ট আউট করে দেওয়া আছে, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা ভিডিওটা পজ করে করে তোমরা লিখে রাখতে পারো। ঠিক আছে, এই কাজগুলো ছাড়াও নখের সমান কম্পিউটারগুলো ব্যবহার করে আরও অনেক উদ্ভাবনী কাজ করা সম্ভব। যেমন প্রযুক্তি মানুষের জীবনকে সহজ ও উন্নত করার জন্য তৈরি করা হয়েছে, তাই এই কম্পিউটারগুলো ব্যবহার করে আমি এমন কিছু করতে চাই যা মানুষের কল্যাণে লাগে। ঠিক আছে, তো আমি তোমাদের সবগুলোরই অ্যান্সার দিয়ে দিছি। তো এখন আমরা তারপর এখানে কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে, আমরা এখন এই নমুনা যে প্রশ্নগুলো এগুলার অ্যান্সার দেখব একদম 9 পর্যন্ত। তো আমরা প্রথমে দেখি কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসে অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তো সঠিক উত্তর হলো ইন্টারনেট। কোনটি আউটসোর্সিং এর জন্য ব্যবহৃত ওয়েবসাইট নয়, www.বিক্রয়.com। কোনটির মাধ্যমে 1971 সালে মুক্তিযুদ্ধে বেশিরভাগ সময় যোগাযোগ করা হয়েছিল, রেডিও, কম্পিউটার, টেলিভিশন নাকি ল্যান্ডফোন। তো সঠিক উত্তরটি হবে রেডিও, ক। তারপর দেখো সরকারি কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে সাধারণ মানুষের তথ্য জানার সুযোগ সৃষ্টি করবে, সরকারি সেবার মান উন্নয়ন হবে, সরকারি কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে। তো সঠিক উত্তর কোনটি? তিনোটাই। তারপর দেখো আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা পরে আমাদের 5 ও 6 নং প্রশ্নের অ্যান্সার করতে হবে। মনে করো রায়হান আজ থেকে 50 বছর পরে বান্দরবন বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেল। সে সাথে থাকা ফোনে ঢাকার চিকিৎসকের সাথে যোগাযোগ করলে তিনি রায়হানকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালে রোবট সার্জনের সাহায্য নিয়ে রায়হানের হার্টে সফল অপারেশন করেন। তো রায়হান অসুস্থ হতো না, জিনোম প্রযুক্তির সাহায্যে তার রোগের কারণ আগেই অপসারণ করলে, বান্দরবন বেড়াতে না গেলে, নাকি তার শরীরে উপযোগী ওষুধ তৈরি করে খেয়ে নিলে। তো সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হবে। তারপর দেখো রায়হানের দ্রুত অপারেশন নিচের কোন প্রযুক্তিটির ভূমিকা প্রদান। তারপর দেখো 7 নম্বর কি বলা হয়েছে, ঢাকায় বসবাসকারী সুমন তার বোনের বিয়ের জন্য দিনাজপুর হতে পোলাও চাল কিনতে চায়, এজন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করলে কিভাবে সে পোলাও চাল কিনতে পারে। তারপর দেখো 8 নম্বর, কি করে 1000 মাইল দূর থেকে অসুস্থ রোগীর জটিল অপারেশন করা যায়, ব্যাখ্যা করো। প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে, ব্যাখ্যা করো। তো আমরা এখন 7, 8, 9 তিনটারই অ্যান্সার দেখে নিব। তো 7 নম্বর প্রশ্নে কি বলা ছিল, ঢাকায় বসবাসকারী সুমন তার বোনের বিয়ের জন্য দিনাজপুর হতে পোলাও চাল কিনতে চায়, এজন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কিভাবে সে পোলাও চাল কিনতে পারে। তো আমরা এখন সমাধানটা দেখি। সুমন তার স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন অনলাইন শপিং প্ল্যাটফর্ম বা ই-কমার্স ওয়েবসাইটে প্রবেশ করে দিনাজপুরের পোলাও চালের সন্ধান করতে পারে। এরপর সে বিক্রেতার সাথে যোগাযোগ করে চালের গুণমান, দাম এবং ডেলিভারির সময় সম্পর্কে জানতে পারে। পছন্দ হলে সে অনলাইনে পেমেন্ট করে অর্ডার করতে পারে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাল ঢাকায় ডেলিভারি নিতে পারে। তারপর দেখো 8 নম্বরটা কী বলা হয়েছে, তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। কী করে 1000 মাইল দূর থেকে অসুস্থ রোগীর জটিল অপারেশন করা যায়, ব্যাখ্যা করো। টেলিমেডিসিন এবং রোবোটিক সার্জারির সমন্বয়ে 1000 মাইল দূর থেকে অসুস্থ রোগীর জটিল অপারেশন করা সম্ভব। এক্ষেত্রে একজন সার্জন দূরবর্তী স্থানে বসে রোবটের সাহায্যে রোগীকে অপারেশন করেন। উচ্চ গতির ইন্টারনেট এবং অত্যাধুনিক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সার্জন অপারেশনের প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করেন এবং রোবটের গতিবিধি নিয়ন্ত্রণ করেন। রোগীকে লোকাল অ্যানেস্থেশিয়া বা জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া হয় এবং রোবট সার্জনের নির্দেশ অনুযায়ী সূক্ষ্মভাবে অপারেশন সম্পন্ন করে। 9 নম্বর কী বলা হয়েছিল, প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে, ব্যাখ্যা করো। প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে, কারণ দক্ষতা বৃদ্ধি পায়, যোগাযোগ সহজ হয়, তথ্য সহজলভ্য হয়। তারপর কি স্বয়ংক্রিয়করণ হয়, নতুন সুযোগ সৃষ্টি হয়। তো এগুলোর কিন্তু এক্সট্রা এগুলো সম্পর্কে, যেমন দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের বিভিন্ন বিষয়ে জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারে, যেমন অনলাইন কোর্স, টিউটোরিয়াল এবং অন্যান্য শিক্ষামূলক সংস্থান ব্যবহার করে নতুন দক্ষতা শেখা যায়। যোগাযোগ সহজ, প্রযুক্তির মাধ্যমে দ্রুত এবং সহজে যোগাযোগ করা যায়, যেমন ইমেইল, মেসেজিং অ্যাপ এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দূরবর্তী স্থানে থাকা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সাথে সহজে যোগাযোগ করা যায়। তারপর কি তথ্য সহজলভ্য, ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যে কোনো তথ্য সহজে খুঁজে পাওয়া যায়, এর ফলে জনগণ দ্রুত এবং সহজে সিদ্ধান্ত নিতে পারে।
তারপর স্বয়ংক্রিয়করণ, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায়, এর ফলে সময় এবং শ্রম দুইটাই কি সাশ্রয় হয় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। নতুন সুযোগ সৃষ্টি, প্রযুক্তির মাধ্যমে নতুন ব্যবসা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, এর ফলে জনগণের আয় বৃদ্ধি পায় এবং জীবনযাত্রার মান উন্নত হয়। এই কারণগুলোর জন্য প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্কিং, এইটার যে কাজগুলো দেওয়া আছে এগুলোর সমাধান দেখব এবং এটার অনুশীলনী প্রশ্নের সমাধান করব। তো ধন্যবাদ সবাই।